আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, বারহাল এহিয়া হাই স্কুল। আমি বরাবরের মতো তৃতীয় ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পূর্বে তোমরা মোটামুটি 3টি ক্লাস আমার পেয়েছো। আজকে চতুর্থ ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আজকে এই চতুর্থ ক্লাসের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর সাথে আগের যে 2টি ক্লাস, কমপক্ষে 2টি ক্লাসের সাথে একটু ইন্টাররিলেটেড। যদি ওই 2টা ক্লাস তোমরা দেখে নিতে পারো তাহলে খুবই ভালো হয়, না দেখতে পারলেও সমস্যা নাই। এই ক্লাসটা একটু স্বতন্ত্র ক্লাস বলা যেতে পারে। এই ক্লাসটা তোমাদের খুব উপকার করবে আশা করি। তো চলো আজকে সরাসরি আলোচনায় চলে যাওয়া যাক। আজকের আলোচ্য বিষয় বা টপিক হচ্ছে অক্সিলারি ভার্বস, অরিজিন অ্যান্ড ইউজ। অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। এই সাহায্যকারী ভার্বের উৎপত্তি এবং এর ব্যবহার, ঠিক আছে? তো এই অক্সিলারি ভার্ব এর অরিজিন প্রথমে আমরা দেখব কোথা থেকে আসলো। তো এই অক্সিলারি ভার্ব এর অরিজিন দেখার জন্য প্রথমে আমাকে একটু সমাপিকা ক্রিয়া বা ফাইনিট ভার্বের যে ক্লাসিফিকেশন, সেটা আমাকে দেখাতে হবে। তো নিয়ম অনুসারে আমি ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, আমি বলেছিলাম এর পূর্বের ক্লাসে ভার্ব প্রধানত 2 প্রকার। একটা হলো সমাপিকা ক্রিয়া বা ফাইনিট ভার্ব, একটা হলো অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনিট ভার্ব। তো এই অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশনটা মূলত আপনাদের ফাইনিট ভার্ব, যেটা এই ফাইনিট ভার্ব থেকেই আসে। যে কারণে এই ফাইনিট ভার্বের ক্লাসিফিকেশন থেকেই আমি এর অরিজিন, যেহেতু আমি অরিজিন দেখাতে চেয়েছি, তাই আমাদের এখান থেকে আলোচনাটা শুরু করতে হবে। তো দেখা যাক, এই ফাইনিট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। এই সমাপিকা ক্রিয়া প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা এখানে পড়ছি ফাইনিট ভার্ব, ঠিক আছে? তাহলে একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব এর বাংলা যদি আমি লিখি তাহলে এখানে আসে, এটা হলো প্রধান ভার্ব, ঠিক আছে? এটাকে বাংলা হবে প্রধান, আর এটা হলো সাহায্যকারী, ঠিক আছে? সাহায্যকারী। তাহলে প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে প্রধান ভার্ব, আর অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। তো এই অক্সিলারি ভার্ব এর যে আলোচনাটা, এটাই আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। কিন্তু এর সহকারী আলোচনা পাশাপাশি আমি এই ভার্বটার বিস্তারিত আলোচনা করার পূর্বে আমাকে এই ফাইনিট বা ফাইনিট ভার্বের যে প্রধান ভার্ব, প্রিন্সিপাল ভার্বের যে আলোচনাটা, এটা একটু সেরে নিতে হবে। খুব সংক্ষিপ্ত আকারে আমি এটা শেষ করব। বরাবরের মতো আমি খুব বড় বড় টপিকগুলোকে তোমাদের সামনে ছোট করে উপস্থাপন করার চেষ্টা করি। আজকেও সেই চেষ্টাই করব। তো এখানে আসা যায় এবারে। প্রিন্সিপাল ভার্ব প্রধানত 3 প্রকার। একটা হলো ট্রানজিটিভ ভার্ব, একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, আর একটা হলো লিঙ্কিং ভার্ব। আমি আরেকবার বলছি, প্রিন্সিপাল ভার্ব প্রধানত 3 প্রকার। একটা হলো ট্রানজিটিভ, একটা হলো ইনট্রানজিটিভ, আর একটা হলো লিঙ্কিং। এখন ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং ভার্বগুলো আমি সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কিভাবে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ চিনব। এবং তোমরা হয়তো, তোমাদের কাছে এটা প্রশ্ন আসতে পারে যে ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ভার্বের ব্যবহারটা কি, এটা কি কারণে আমরা শিখব। এই প্রশ্নের উত্তর আমি এই ক্লাসে দিব না, আমি অন্য কোনো একটা ক্লাসে এটা দিয়ে দিব। শুধু জেনে রাখো, এই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের প্রধান পার্থক্য হলো ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয়, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, ঠিক আছে? আরেকবার শোনো, ট্রানজিটিভ ভার্ব এর যেহেতু অবজেক্ট থাকে সেহেতু এটা প্যাসিভ ভয়েস করা যায়, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না, ফলে এটাকে প্যাসিভ করা যায় না। আরেকবার বলছি, ট্রানজিটিভ প্যাসিভ হয়, ইনট্রানজিটিভ প্যাসিভ হয় না। এছাড়া আছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের আলোচনা যদি আমি খুব সহজ করে বলি, তাহলে আমরা যে বি ভার্বগুলো আছে, বি ভার্ব মানে কি?
প্রেজেন্টে আছে এম, ইজ, আর, পাস্টে আছে ওয়াস এবং ওয়ার। এই ভার্বগুলো যদি বি ভার্বগুলো যদি প্রধান ভার্বের কাজ করে, ঠিক আছে, বি ভার্বগুলো যদি প্রধান ভার্বের কাজ করে সাধারণত সেগুলাকেই আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারি, ঠিক আছে। এছাড়াও লিঙ্কিং ভার্ব চেনার আরও সহজ উপায় আছে, ঠিক আছে, আমি সেটা পরবর্তী কোনো ক্লাসে বলে দিব, আজকে শুধু এটাই বলে রাখলাম। তাহলে আমি একটা উদাহরণ এখানে দেখিয়ে রাখি, যেমন আই এম এ স্টুডেন্ট, এখানে লিখলাম আই এম এ স্টুডেন্ট, মানে হচ্ছে কি আমি একজন ছাত্র বা শিক্ষার্থী। এখানে বি ভার্ব এম ইজ আর, এই এমটা হলো এখানে প্রধান, ফলে আমরা এই এমটাকে লিঙ্কিং ভার্ব বলতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে আমি আরেকটা উদাহরণ লিখি, যেমন লিখলাম আই এম গোয়িং হোম, আমি কি বাড়িতে যাচ্ছি, গোয়িং হোম। এইখানে ভালো করে খেয়াল করবে, এই এমটা কিন্তু লিঙ্কিং ভার্ব নয়, কারণ এই এমটার পরে আরেকটা প্রধান ভার্ব গোয়িং আছে, ঠিক আছে। ফলে এটা অবশ্যই এলভি, আবার এটা এইচভি। এইচভি বলতে আমি অক্সিলারি ভার্বের কথা বলছি, এইচভি দিয়ে হেল্পিং ভার্ব, ঠিক আছে। তাহলে আমরা এখানে যে জিনিসটা শিখলাম, বি ভার্ব প্রধান হলেই এটা লিঙ্কিং হয়। লিঙ্কিং চেনার আরও একটা সহজ উপায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সাধারণত ভার্বটা আমি দেখো এখানে ভার্বটা কিন্তু ইরেজ করে দিলাম, মিশিয়ে দিলাম। ভার্বটার পরে ইরেজ করে দেওয়ার পরে এখানে আমি একটা সমান সমান চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। ভার্বটার পরে ভার্বটাকে একটা সমান সমান চিহ্ন দিয়ে যদি দেখো যে সাবজেক্ট এবং ভার্বের যে পরের অংশ, এই দুই অংশের মধ্যে যদি একই ব্যক্তি বা বস্তু হয় তাহলে বুঝবা সেটা লিঙ্কিং ভার্ব। আমি খুব সংক্ষিপ্ত করে বললাম এই কথাটা, তোমরা আরেকবার শোনো। সাবজেক্ট এবং ভার্বের যে পরের অংশ, এই দুইটা যদি একই ব্যক্তি বা বস্তু বোঝায়, দ্যাট মিন্স এখানে ভার্বটা তুলে দিয়ে আমি একটা সমান চিহ্ন দিয়ে দিলাম, দেখি এই পাশের অংশটা এবং এই পাশের অংশটা একই ব্যক্তি যদি এবং একই ব্যক্তি বা বস্তু হয়, যেমন আই এই স্টুডেন্ট, এই স্টুডেন্টকে আই, মানে আমি স্টুডেন্ট, স্টুডেন্ট এবং আই একই ব্যক্তি, যে কারণে এটা সরাসরি লিঙ্কিং ভার্ব। কিন্তু নিচেরটার ক্ষেত্রে টোটালি ভিন্ন। হ্যাঁ, আরেকটা কথা, এটা গেল লিঙ্কিং ভার্ব। আমি এখানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভের একটা উদাহরণ না দিলেই নয়, ঠিক আছে। একটা ট্রানজিটিভ ইনট্রানজিটিভের উদাহরণ দিয়ে দেখি, যেমন আই এম রাইটিং এ লেটার, ঠিক আছে। এখানে লিখেছি আই এম রাইটিং এ লেটার। আর একটা খুব সহজ উদাহরণ, আমি সাধারণত সহজ উদাহরণ দিয়ে থাকি, তোমরা জানো, কারণ সহজ উদাহরণ তোমাদের বুঝতে জন্য সুবিধা হয়, ঠিক আছে। যেমন দিলাম আই এম গোয়িং হোম। দেখো এখানে দুইটা ভার্ব, এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, টেন্সও একই, কোনো সমস্যা নাই। এখানে আমরা এবার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ চিনবো, কোনটাতে অবজেক্ট আছে কোনটাতে নাই। সেটা চেনার জন্য সহজ উপায় হলো আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। ইংলিশে এটাকে বলা হচ্ছে হোয়াট এবং হোম। তাহলে আই এম রাইটিং এ লেটার, আমি এই দুইটা দ্বারা প্রশ্ন করি, আমি কি লিখছি, উত্তরে আসে কি একটি চিঠি। আবার একই প্রশ্ন যদি আমি নিচেরটাকে করি, আই এম রাইটিং এ লেটার, আমি নিচেরটাকে আমি একই প্রশ্ন যদি আমি নিচেরটাকে করি, আই এম গোয়িং হোম, আমি কি যাচ্ছি, উত্তর কিন্তু নাই। বা আমি যদি কাকে যাচ্ছি বলি, আই এম গোয়িং হোম, আমি কাকে যাচ্ছি, সেই উত্তরও কিন্তু নাই, নিচেরটাতে আছে কি নাই। কিন্তু যদি আমরা বলি আমি কোথায় যাচ্ছি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি বাড়ি বা হোম। তাহলে দেখা যাচ্ছে যে এটা অবজেক্ট, কারণ কি বা কাকের উত্তর দিতে পারছে, কিন্তু এটা কি বা কাকের উত্তর দিতে পারে না, ফলে এটা একটা অ্যাডভার্বিয়াল, ঠিক আছে। অ্যাডভার্ব অফ প্লেস বলা হয় এটাকে। আমি আদার্স লিখে দিছি, এখানে দেখো লেখা আছে OTHERS, আদার্স, এখানে থাকবে কি আদার্স। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে যে অংশ সেটা হবে আদার্স, এটা অবজেক্ট অবশ্যই হবে না। আমি কি বললাম, ইনট্রানজিটিভ ভার্বের পরে যে অংশটা থাকবে সেটা হবে আদার্স, কিন্তু ট্রানজিটিভ ভার্বের পরে যে অংশটা সেটা অবশ্যই অবজেক্ট হবে, ঠিক আছে। যেমন এখানে তাহলে আরেকটা জিনিস বিষয়ে মাথায় রাখবে, সেটা হলো ডিকশনারিতে দেখবা এই ট্রানজিটিভ ভার্বটা VT1 কোনো একটা ভার্বে দেওয়া আছে, VT1 বলা হয় ট্রানজিটটাকে, আবার ইনট্রানজিটিভটাকে বলা হয় VT2, আবার কোথাও ভার্ব 1 ভার্ব 2 দ্বারাও নির্দেশ করা হয়, ঠিক আছে। এটা সমস্যা নাই। তাহলে এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ আশা করি খুব সহজেই তোমরা এখন থেকে চিনতে পারবে, এবং ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের ব্যবহার সম্পর্কেও তোমরা একটু সচেতন থেকে এটার বিস্তারিত তোমরা আরও শিখবে। তো যাই হোক, আমাদের যেহেতু আজকের আলোচ্য বিষয়টা ছিল না, এবারে আমি অক্সিলারি, আমি বলেছিলাম যে অক্সিলারির যে আলোচনাটা সেটা আমরা এখন করতে যাব, ঠিক আছে। তো চলো এবার অক্সিলারি আলোচনাটা দেখে আসি। আমি যেটা বলেছিলাম যে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল
অক্সিলারি ভার্বস অরিজিন অ্যান্ড ইউজ। তাহলে অক্সিলারি ভার্বের অরিজিন এবং ইউজ নিয়ে বিস্তারিত আলোচনা করব এখন। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখি এখানে আমি অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশনটা দেখানোর চেষ্টা করেছি তোমাদের এখানে। প্রথমে দেখি এই অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বের প্রধানত দুই প্রকার। একটা হলো প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে কি মডাল অক্সিলারি। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে কি মডাল অক্সিলারি। তো এই প্রাইমারি অক্সিলারিটা আবার তিন প্রকার, ঠিক আছে? আমি এটা খুব সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি। প্রাইমারি অক্সিলারিটা প্রধানত তিন প্রকার, সেটা হলো বি, ডু এবং হ্যাভ, ঠিক আছে? এবারে বি মানে হচ্ছে এম, ইস, আর, এইগুলো হলো প্রেজেন্ট। ওয়াস এবং ওয়ার এটা হলো কি পাস্ট। এরপরে ডু ভার্বের সাহায্যকারীগুলো আমরা কোথায় পাই? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পাই দুইটা, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে পাই একটা। সেটা হলো ডু এবং ডাস পাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এবং ডিড পাই আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে। এরপর আছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বগুলো আমরা মোটামুটি অনেকগুলো টেন্সেই পাই। তাহলে প্রেজেন্টে আছে হ্যাভ এবং হ্যাজ, আর পাস্টে আছে কি হ্যাড। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা মাথায় রাখবে। এম, ইস, আর এইটা পিভি 1 ধরা হয়, এবং ওয়াজ, ওয়ার এটা পিভি 2 ধরা হয়। ডিড এটা তো বোঝা যাচ্ছে পিভি 2 তে আছে, এবং হ্যাড যখন প্রধান ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন সেটাকেও পিভি 2 ধরা হয়। আমি এই কথাটা বলে রাখলাম এই জন্য যে যখন তোমরা ট্যাগ কোশ্চেন করবে, সেই ট্যাগ কোশ্চেনে কিন্তু এই কথাটা আবার আসবে, ঠিক আছে? কেন আমরা ডিড ব্যবহার করব, তখন আমাদের এটা লাগবে। তো আমি আরেকবার বলছি, এই দুইটা, এই প্রথম তিনটা এম, ইস, আর এটা হলো প্রেজেন্ট ধরা হয়, এবং ওয়াজ, ওয়ার পাস্ট এটা কিন্তু পিভি 2 ধরা হয়। ডু, ডাস প্রেজেন্ট পিভি 1 ধরা হয়, এবং ডিড হয় পাস্ট পিভি 2। হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট বা পিভি 1 ধরা হয়, এবং হ্যাড ধরা হয় পিভি 2। কোনো কোনো ক্ষেত্রে হ্যাড আবার পিভি 3ও হয়, সেটা ক্ষেত্র বিশেষে দেখলেই বুঝতে পারবে। এরকম বাক্য আমি উদাহরণ দিব। তো তাহলে আমরা মোটামুটি প্রাইমারি অক্সিলারির যে ক্লাসিফিকেশনটা এবং কোনটা কোন টেন্সে ব্যবহার হয় এটার বিস্তারিত আলোচনা আমরা আরও একদিন করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। এছাড়াও আমরা সহজেই বুঝতে পারি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার হয়, এটা আবার পাস্ট ইনডিফিনিট টেন্সে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে, এটা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে ব্যবহার হয়, ঠিক আছে? এরকম মোটামুটি আমরা যখন টেন্স আমরা যদি পড়ি তাহলেই একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো এগুলা কোনটা কোন টেন্সে ব্যবহার হয়, ঠিক আছে? তো আমরা মোটামুটি দেখে নিলাম। এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে এম, ইস, আর, এম, ইস, আর যদি পিভি 1 হয়, ওয়াজ, ওয়ার যদি পিভি 2 হয়, তাহলে পিভি 3টা কি হবে? পিভি 3 এটার অবশ্যই হয় বিন, ঠিক আছে? এটার ব্যবহারও আছে, কিন্তু এটা সাধারণত ব্যবহার কম হয়। আছে, এটার অনেক ব্যবহার আছে। এই যে ডান, এটা পিভি 3, কিন্তু এই ডান কোনোখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হয় না, যে কারণে এখানে ডান লেখার আর কোনো দরকার নাই, ঠিক আছে? এই ডানটা আমি শুধু তোমাদের দেখানোর জন্য লিখলাম, এটা হলো পিভি 3। তাহলে এই ডানটা এখানে লেখা যাচ্ছে না, কারণ এটা অক্সিলারি ভার্ব হিসেবে কোথাও ব্যবহার হয় না, কিন্তু বিনটা আবার ব্যবহার হয়। আর এই হ্যাডেরও পিভি 3, শুধুমাত্র হ্যাড, ঠিক আছে? কিন্তু হ্যাডটা আবার পিভি 3 যখন হয় তখন প্রধান ভার্ব হিসেবে ব্যবহার হয়, সাহায্যকারী হিসেবে ব্যবহার হয় না, যে কারণে এই হ্যাডও দেখার দরকার নাই, শুধু তোমাদেরকে জানার জন্য বললাম, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা, তাহলে এবার মডাল অক্সিলারিতে চলে যাই। মডাল অক্সিলারি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল মডাল, আর একটা হলো কি কম্পাউন্ড মডাল। এই সিম্পল মডাল এবং কম্পাউন্ড মডালের বিস্তারিত ব্যাখ্যা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে। এবং আমরা কম্পাউন্ড মডাল এবং সিম্পল মডাল, দ্যাট মিনস মডালের যে মডাল ভার্বের যে ব্যবহারগুলো, আমরা কোন কোন ক্ষেত্রে মডাল ভার্বগুলো ব্যবহার করতে পারি, এটা সম্পর্কে আমি একটু আলোচনা করব। মোটামুটি এই আলোচনার মাধ্যমে তোমরা মডাল ভার্ব সম্পর্কিত যতগুলো রাইট ফর্ম ভার্ব আছে সবগুলো পূরণ করতে পারবে। খুব সংক্ষিপ্ত সময়ে যদি আলোচনা করব, কিন্তু খুব সংক্ষিপ্তভাবে আমি সবগুলো মডালের ব্যবহার ইনশাল্লাহ দেখিয়ে দিব, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছিলাম যে এই মডাল অক্সিলারি ভার্বটা দুই প্রকার, সেটা হলো সিম্পল মডাল এবং কম্পাউন্ড মডাল। তো সিম্পল মডাল এবং কম্পাউন্ড মডালের যে ফিগারগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো, সিম্পল মডালে আছে শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট এবং মাস্ট। এখানে টোটাল আমি 9টা সিম্পল মডাল লিখেছি।
সিম্পল মডেলের 9টার মধ্যে প্রেজেন্টেরগুলো দেখো, শ্যাল, উইল, মে, ক্যান, আবার এগুলোর পাস্ট ফর্ম দেওয়া আছে, ঠিক আছে, ফিউচার ইন দ্য পাস্ট যেটাকে আমরা বলি। তো টোটাল মডেল সিম্পল মডেল আমরা 9টা, এই 9টার বাইরে তেমন দেখা যায় না আর, ঠিক আছে। কিন্তু কম্পাউন্ড মডেলটা বা যুক্ত মডেল যেটাকে আমরা বলি, এখানে একাধিক শব্দ আছে, সেখানে দেখো 3টা শব্দ থাকতে পারে, ঠিক আছে, আবার 2টাও থাকতে পারে। তো এই কম্পাউন্ড মডেলটার একটু আলোচনা না করলেই নয়। যেমন প্রথমে আমি লিখছি B+2, এখানে আছে B+2, দ্যাট মিনস এখানে B2 মানে হচ্ছে এটা হতে পারে M2, is2, R2, was2 এবং were2। এখানে এতগুলো লেখা সম্ভব নয়, যে কারণে আমি শুধু লিখে দিয়েছি B2, ঠিক আছে। তাহলে B এবং 2 মিলে একটা মডেল ভার্ব, কম্পাউন্ড মডেল নাম অবশ্য, কম্পাউন্ড মানে যুক্ত, তোমরা ভালো করে জানো। এরপর আছে have+2, এখানেও একই কথা, হ্যাভ মানে শুধু হ্যাভ নয়, এখানে হ্যাভ হতে পারে, হ্যাভ টু হতে পারে, হ্যাজ টু হতে পারে এবং হ্যাড টু হতে পারে। এরপরে আছে বি গোয়িং টু, সেম থিং, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু এবং ওয়ার গোয়িং টু। সাহায্যকারী ভার্বগুলো অবশ্যই সাবজেক্ট অনুসারে বসবে এবং টেন্স অনুসারে ওয়াজ হবে না, ওয়ার হবে, সেটাও ঠিক হবে। এরপরে আছে বি অ্যাবল টু, তাহলে বি গোয়িং টু, বি টু এবং বি অ্যাবল টু সেম থিং। বি মানে এখানে ওই 4টা জিনিস ব্যবহার করতে হবে। আই এম অ্যাবল টু হতে পারে, হি ইজ অ্যাবল টু হতে পারে, তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাহলে এম অ্যাবল টু, ইজ অ্যাবল টু, আর অ্যাবল টু, ওয়াজ অ্যাবল টু, ওয়ার অ্যাবল টু, এরকম করে হতে পারে, ঠিক আছে। এরপর আছে নিড টু, নিড টুটার তেমন কিছু নাই, সরাসরি নিড টু ব্যবহার হয়। এরপরে আছে অট টু, এটাও তাই, ইউজ টু এটার ক্ষেত্রেও তাই, হ্যাড বেটার এটার ক্ষেত্রেও তাই, শুধু এই দুটাই, এবং উড রেদার এগুলোর ক্ষেত্রে একই জিনিস। তাহলে আমরা কম্পাউন্ড মডেল এবং সিম্পল মডেলগুলো দেখে নিলাম, আমরা কোথা থেকে আসছে, সিম্পল মডেল এবং কম্পাউন্ড মডেলের অরিজিনটা কি, কোনখান থেকে এদের উৎপত্তি, এই জিনিসটা আমরা দেখে নিলাম। এবারে আমরা এই সকল মডেলের যে ব্যবহার খুব সংক্ষিপ্ত সময়ে আমি দেখাবো এবং আশা করি তোমরা কোনোদিনই ভুলবে না। যদি আমার এই 2-1টা কথা শুধু মনে রাখো, তাহলেই সকল মডেলের যে ব্যবহারটা এবং এদের যে রাইট ফর্ম অফ ভার্ব, এটা তোমরা আর কখনোই ভুল করবে না, ঠিক আছে। তো চলো দেখা যাক এবার মডেল অক্সিলারির ব্যবহারটা আমরা দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে স্টার চিহ্ন দিয়ে 2টি কথা লিখেছি। প্রথমে লেখা আছে সকল মডেল প্লাস প্রিন্সিপাল ভার্ব 1 নম্বর ফর্ম সমান সমান অ্যাক্টিভ ভয়েস। এরপর লেখা আছে সকল মডেল প্লাস বি প্লাস প্রিন্সিপাল ভার্ব 3 নম্বর ফর্মে থাকবে, সমান সমান হবে কি, প্যাসিভ ভয়েস। এখানে এই 2টা কথা মাথায় রাখবে, এই কথা 2টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। শুধুমাত্র এই কথা 2টা মনে রাখলেই তোমাদের সকল মডেলের যে ব্যবহার এবং দেয়ার রাইট ফর্মস ইউ উইল বি এবল টু ইউজ, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে সকল মডেল প্লাস প্রিন্সিপাল ভার্ব 1 নম্বর ফর্মে থাকবে, এটা হবে অ্যাক্টিভ ভয়েস। আর সকল মডেল প্লাস বি প্লাস পিভি3 সমান সমান হবে প্যাসিভ ভয়েস। তোমাদের এখানে যেহেতু আমি ভয়েসের কথা আসছে, সেখানে একটা কথা বলে রাখি, তোমরা মাথায় রাখবে, সাধারণত অ্যাক্টিভ ভয়েস এর কর্তা হয় সকর্মক, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে কর্তা সে কাজ করে, আবার প্যাসিভ ভয়েসের যে কর্তা সে হয় অকর্মক, অর্থাৎ প্যাসিভ ভয়েসের কর্তার কোনো কাজ থাকে না বা সে কোনো কাজ করতে পারে না। অত্যন্ত কমপক্ষে ওই যে বাক্যটা আমরা অ্যাক্টিভ বা প্যাসিভ করব, কমপক্ষে ওই বাক্যে সে কোনো কাজ করবে না। যেমন এখানে আমি লিখেছি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, আবার দেখো হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এই বাক্যের ভার্ব সাবজেক্ট হচ্ছে কি হি, আর নিচে আবার আরেকটা বাক্য লিখছি, দেখো এখানে দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম, এখানে লেখা আছে দ্য ওয়ার্ক, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, এটা হলো কি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। দেখো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, মানে সে কাজটি করতে পারে, কে করতে পারে, সে করতে পারে, দ্যাট মিনস অ্যাক্টিভ ভয়েসের কর্তা কাজটা করতে পারে, এখানে তার শক্তি আছে, ঠিক আছে, তাহলে সে হলো কি সকর্মক। আর যেটা বলছিলাম যে প্যাসিভ ভয়েসের কর্তা হয় সবসময় অকর্মক, দেখো দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম, তাহলে তার দ্বারা মানে তার কাজটি তার দ্বারা করা যেতে পারে, তার দ্বারা কাজটি করা যেতে পারে। তাহলে দেখা গেল এইখানে দ্য ওয়ার্ক নিজের কোনো শক্তি নাই,
এবং অন্তত এই ভাগকে এটা অবশ্যই টোটালি অকর্মক। আচ্ছা, তাহলে সকল মডাল প্লাস PV1 অ্যাক্টিভ ভয়েস, সকল মডাল প্লাস বি প্লাস PV3 প্যাসিভ ভয়েস। এটা আমি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আরো বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি। তো চলো আমরা উদাহরণটা দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে কয়েকটি মডাল ভার্ব লিখেছি। দেখো এখানে লিখেছি মে, ক্যান, ইজ গোয়িং টু, ইজ অ্যাবল টু, হ্যাজ টু, ওয়াজ টু, মাস্ট। আচ্ছা, এখানে আমি সিম্পল মডাল এবং কম্পাউন্ড মডাল দুটোরই উদাহরণ লেখার চেষ্টা করেছি। দেখো ইজ গোয়িং টু, ইজ অ্যাবল টু, হ্যাজ টু, ওয়াজ টু, এগুলো হলো কম্পাউন্ড মডাল, এবং মে, ক্যান এবং মাস্ট এগুলো হলো সিম্পল মডাল। ঠিক আছে, তো আমরা এই এখানে যে আমি স্টার চিহ্ন দিয়ে দুটো কথা লিখেছিলাম, এখানে আমি এবার সংক্ষিপ্ত আকারে কথা দুটো লিখেছি। দেখো এখানে লেখা ছিল সকল মডাল, আমি এখানে লিখেছি শুধু মডাল প্লাস PV1 সমান সমান কি অ্যাক্টিভ ভয়েস। আবার নিচে লিখেছি মডাল প্লাস বি প্লাস প্রিন্সিপাল ভার্ব 3 নম্বর ফর্মে থাকবে, এবং এটা অবশ্যই হবে কি প্যাসিভ ভয়েস। আমি যে বললাম যে এই মডালের পরে যদি যে কোনো ভার্ব থাকে তাহলেই হবে অ্যাক্টিভ ভয়েস, এবং এই মডালের পরে বি থাকলেই ভার্বটা অবশ্যই PV3 তে থাকবে, অর্থাৎ 3 নম্বর ফর্মে থাকবে, এবং এটা হবে প্যাসিভ ভয়েস। এটা আমি বাস্তবে আমরা এরকম কোনো বাক্য দেখেছি কিনা সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। এখানে আমি দেখো এখানে সাবজেক্ট হিসেবে আমি মনে করো এখানে নিলাম হি, এখানে নিলাম কি আমি হি, তাহলে আর এই পাশে নিলাম আমি লিখলাম ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। দেখা যায়, আশা করি বুঝতে পারছো। তাহলে আমি একটু মিলাই নেই, হি মে ডু দ্য ওয়ার্ক বাংলা কথার অর্থ দাঁড়ায় সে সম্ভবত মানে সম্ভাবনা অর্থে কাজটি করতে পারে, হি মে ডু দ্য ওয়ার্ক। আবার যদি আমরা এখানে ক্যান লাগাই হয় কিনা দেখি তো, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে, এটাও হয়। তাহলে দেখি তো হি ইজ গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, বাহ খুব সুন্দর, এটাও মিলে যায়। তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে সে কাজটি করতে যাচ্ছে। আবার যদি আমি এখানে এটা লিখি হি ইজ অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, এটার অর্থ দাঁড়ায় তাহলে সে কাজটি করতে সক্ষম, হি ইজ অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে সক্ষম। আবার এখানে দেখি হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, সে কাজটি হি হ্যাজ টু, তাকে কাজটি করতে হবে, এটার অর্থ দাঁড়ায় তাকে কাজটি করতে হবে। এরপরে দেখি ওয়াজ টু হয় কিনা, হি ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে হয়েছিল। এরপরে আমি মাস্ট যাই, হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, তাকে অবশ্যই কাজটি করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমি এটার সাথে এই ভার্ব এটা 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 বা এটা যে কোনো একটা মডাল ভার্ব আমরা ইচ্ছা করলেই ব্যবহার করতে পারি। অবশ্যই সেটা আমরা অর্থের সাথে মিল রেখে করার চেষ্টা করব। তাহলে যদি আমরা সবসময় এটার সাথে এটা দেই বা এটা দেই বা এটা দেই, এবং এটা এটা এটা, দেখো খুবই সুন্দরভাবে অর্থ মিলে যায়, এবং আমাদের ভার্বের যে ফর্ম সেটাও আবার কিন্তু একদম সঠিক বা রাইট ফর্মে চলে আসে। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম কথা যেটা আমি বলেছিলাম যে সকল মডাল প্লাস প্রিন্সিপাল ভার্ব 1 নম্বর ফর্মে থাকবে, এবং এটার নাম হবে অবশ্যই অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথম উদাহরণটাকে আমি যেভাবে দেখিয়েছি, দ্বিতীয় উদাহরণটা যে দিব আমরা এই যে স্টার চিহ্ন দিয়ে যে প্রথমটা দেখিয়েছি, দ্বিতীয়র যে উদাহরণটা 2 নম্বরের স্টার চিহ্ন যেটা আছে, বা এই যে নিচেরটা সকল মডাল প্লাস বি প্লাস PV3 সমান সমান প্যাসিভ ভয়েস, এটার ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা একইভাবে প্রয়োগ করতে পারি কিনা সেটা একটু দেখি। তাহলে আমি এখানে নিলাম দ্য ওয়ার্ক, এরপরে নিয়ম অনুসারে নিলাম মডাল নিলাম, এই সকল মডাল নিয়ে নিলাম। এরপরে আমি নিলাম একটা কি বি, দেখো এখানে লিখেছি বি। এরপরে ভার্বটা আমরা 3 নম্বর ফর্মে নিয়ে যাব, ডুড ইট কি হবে ডান, নিয়ম অনুসারে বাই, এবং এই পাশে যে সাবজেক্ট ছিল ও পাশে কি এটা হয়ে যাবে কি অবজেক্ট, তাহলে এখানে হবে হিম। তাহলে একটু মিলিয়ে নেই, আমি যে মডাল ভার্বগুলো এখানে লিখেছি তোমরা জানো, এখানে আমি বোঝার জন্য কিছু মডাল লিখেছি, এটা সংখ্যায় কম আরও আছে। তো দেখি তারপরে মিলে কিনা, দ্য ওয়ার্ক মে বি ডান বাই হিম, আশা করি এরকম বাক্য তোমরা দেখেছো। তাহলে এটার সাথে কি এটা মিলে যায়, আশা করি মিলে যায়। এরপরে দেখি পরেরটা, দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই
হিম, মিলে যায়। দ্য ওয়ার্ক ইজ গোয়িং টু বি ডান বাই হিম, এগুলোর বাংলা অর্থ যদি বলি তাহলে এর অর্থ দাঁড়ায় দ্য ওয়ার্ক মে বি ডান বাই হিম, তার দ্বারা কাজটি করা হতে পারে সম্ভাবনা অর্থে। দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম, কাজটি তার দ্বারা করা হবে, করা যেতে পারে এরকম অর্থ। আসলে বাংলাগুলো সবসময় মিলে না, এটা মাথায় রাখবে। দ্য ওয়ার্ক ইজ গোয়িং টু বি ডান বাই হিম, তার দ্বারা কাজটি করা হতে যাচ্ছে, ঠিক আছে। এরপর আছে দ্য ওয়ার্ক ইজ অ্যাবল টু বি ডান বাই হিম, তার দ্বারা কাজটি করা সক্ষম হবে এরকম একটা, হ্যাঁ। দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই হিম, তার দ্বারা কাজটি করা অবশ্যই হবে, বাধ্যতামূলক করতে বোঝায় এটা। দ্য ওয়ার্ক ওয়াজ টু বি ডান বাই হিম এবং দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই হিম, তার দ্বারা অবশ্যই কাজটি করা হবে। তাহলে এখান থেকে আমাদের যে দ্বিতীয় শর্তটা স্টার চিহ্ন দিয়ে, যে মডাল ভার্ব সকল মডাল প্লাস বি, এই যে সকল মডাল প্লাস বি এবং ভার্ব থাকবে 3 নাম্বার ফর্মে ডু ডিড ডান এবং নিয়ম অনুসারে বাই এবং হিম, এটা তো প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে আমরা করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে আমাদের ইংরেজি গ্রামারে যতগুলো মডাল আছে সেই মডালগুলো আমরা পুরোপুরি এই ফর্মেই ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখানে একটা বিষয় মাথায় রাখবে, দেখো এখানে আমি হি ইজ গোয়িং টু ডু দ্য ওয়ার্ক বা দ্য ওয়ার্ক ইজ গোয়িং টু বি ডান লিখেছি, এইখানে কিন্তু সবসময় ইজ হবে এরকম কথা নাই, ঠিক আছে। আমরা মডাল ভার্বের উদাহরণ লিখেছি বি গোয়িং টু, দ্যাট মিনস এখানে ইজ হইতে পারে, অ্যাম হইতে পারে এবং আর হইতে পারে, এটা টোটালি কিসের উপর ডিপেন্ড করবে? সাবজেক্টের উপরে, ঠিক আছে। যেমন এখানে লেখা আছে হি ইজ গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, এখানে যদি আমি আই লিখে দিই তাহলে তো ইজ লেখা যাবে না, যাবে কি? তখন লিখতে হবে আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, যে কারণে আমি মডাল লিখেছি বি টু। এছাড়াও এইখানে এটার ক্ষেত্রেও সেটা হতে পারে, সাবজেক্ট অনুসারে আমরা এই শুধুমাত্র এম ইজ আর, হ্যাভ হ্যাজ এবং ওয়াজ ওয়ার এই কয়টা চেঞ্জ করব। আর বাকি যে নিয়মগুলো আছে যেমন মে, ক্যান এবং মাস্ট, এগুলো কিন্তু আবার হ্যাড টু, এগুলো কিন্তু আবার কোনো সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয় না, সাবজেক্ট অনুসারে এই ধরনের ভার্বের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। তো আশা করি তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করবে এবং মডাল ভার্ব দ্বারা যে রাইট ফর্ম ভার্বগুলো আছে সেগুলো তোমরা পূরণ করতে পারবে। তো চলো আমরা দুইটা রাইট ফর্ম ভার্ব পূরণ করে দেখি এই মডেল ভার্ব থেকে আমরা কিভাবে সেই রাইট ফর্ম ভার্বগুলো পূরণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা এখানে ভালো করে, আমি যে মডাল ভার্বগুলো আমরা যে শিখলাম সেটার উপরে আমি দুইটি রাইট ফর্ম অফ ভার্বসের উদাহরণ লিখেছি। এই রাইট ফর্ম ভার্বগুলো আমরা আমাদের নিয়ম প্রয়োগ করে দেখব আদৌ করা সম্ভব কিনা, ঠিক আছে। যেমন এখানে লেখা আছে ইংলিশ ক্যান লার্ন ইন বাংলাদেশ, এখানে লেখা আছে ইংলিশ ক্যান লার্ন ইন বাংলাদেশ, ভালো করে খেয়াল করবে, এটা একটা মডাল ভার্ব, ঠিক আছে। আবার এইখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, দে আর গোয়িং, এখানে কিন্তু একটু আলাদা করে লেখা আছে, এটা টেকনিকে লেখা আছে, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলো তোমাদের পরীক্ষায় আসে এবং বিভিন্ন ভার্সিটি, মেডিকেল এক্সাম এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ধরনের ইউ উইল বি টেস্টেড লাইক দিস, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু গেট রেডি টু টেক দ্যাট চ্যালেঞ্জ, ওকে। সো ইংলিশ ক্যান লার্ন, এখানে আমি একটু আগে তোমাদের একটা কথা বলেছিলাম যে সাধারণত অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট হবে সকর্মক এবং প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে কি? অকর্মক। তাহলে এই বাক্যটাতে একটু দেখি, ইংলিশ ক্যান লেখা আছে ইংরেজি লার্ন মানে কি? শিখাতে পারে ইন বাংলাদেশ, ইংরেজি শিখাতে পারে বাংলাদেশে। এই ধরনের একটা বাক্য যদি বলি তাহলে এই বাক্যের এক্স্যাক্ট কোনো মিনিং কিন্তু আসে না, ভালো করে খেয়াল করো। বাংলাদেশে ইংরেজি বাংলাদেশে শিখাতে পারে, ইংরেজি বাংলাদেশে শিখাতে পারে, ইংরেজি বাংলাদেশে কি শিখাতে পারে, এই ধরনের কোনো এক্স্যাক্ট মানে মিনিং আসে না। কিন্তু যদি আমরা মডাল ভার্বের নিয়মে এটাকে প্যাসিভে ফেলাই, একটু দেখি তো, তাহলে দেখা যায় ইংলিশ ক্যান বি লার্নড ইন বাংলাদেশ। তাহলে এখানে আমরা আসে কি, এখানে আমরা যদি একটা বি দিয়ে দিই,
এরপরে LEARNT লার্নড, ইংলিশ ক্যান বি লার্নড ইন বাংলাদেশ। তাহলে লেখা আছে এবারে অর্থটা দ্বারা এরকম যে বাংলাদেশে ইংরেজি শেখা যায়, বাংলাদেশে ইংরেজি শেখা যায়। তাহলেই কিন্তু আমাদের এই যে রাইট ফর্ম ভার্বের যে নিয়মটা, এটা আমরা খুব সুন্দর করে পূরণ করতে পারি। ঠিক আছে, তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা মডাল ভার্বের যে নিয়মগুলো আমরা শিখলাম, সেখানে কিন্তু অ্যাক্টিভ এবং প্যাসিভের ক্ষেত্রে তোমাদের অর্থের প্রাধান্য থাকবে, সাবজেক্ট এবং অবজেক্ট কোনটা সকর্মক কোনটা অকর্মক, এটা কিন্তু চিনতে হবে, না হলে আবার এটা আরও অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট উদাহরণ, পরের উদাহরণটা দেখি। পরের উদাহরণটা সাধারণত তোমাদের অনেক বেশি ধোঁয়াশায় ফেলে দিতে পারে। যেমন দে আর গোয়িং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে দে আর গোয়িং ওপেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তোমাদের মনে হতে পারে যে একটা ভার্বের পরে আরেকটা ভার্ব থাকলে সাধারণত পরের ভার্বের সাথে আইন যুক্ত হয়, না, এই ক্ষেত্রে কিন্তু সেটা নয়। ঠিক আছে, এখানে আমরা জানি গোয়িং টু নামে একটা মডাল ভার্ব আছে, তাহলে আমরা এটা রাইট ফর্ম ভার্ব হিসেবে পূরণ করব। দে আর গোয়িং টু ওপেন, টু OPEN, সরি, দে আর গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে। তাহলে এখানে দেখো আমরা মডাল ভার্ব ব্যবহার করছি, এখানে আমরা কম্পাউন্ড মডাল এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত একটা কম্পাউন্ড মডাল, এবং এটা আমরা কি সিম্পল মডেলের ব্যবহার করেছি। ঠিক আছে, এরকম অনেক ব্যবহার তোমরা কিন্তু এই ইংরেজি গ্রামারে পেয়ে যাবে, যেগুলোতে দেখবা যে মডাল ভার্বের ব্যবহার আছে। ঠিক আছে, তো এরকমভাবে আমরা মডাল ভার্বের ব্যবহার, মডাল ভার্বগুলো জেনে এবং মডাল ভার্বের ব্যবহারগুলো জেনে আমরা আমাদের যে রাইট ফর্ম অফ ভার্ব এটা উন্নত করতে পারি। এছাড়াও আমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল, সেটাও আমরা আরও বেশি ডেভেলপ করতে পারি, নির্ভুলভাবে আমরা যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারি। ঠিক আছে, তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক কাজে লাগবে। তোমাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই সেই পরামর্শ তোমরা আমাকে ইনবক্স করবে। এছাড়া আমার মোবাইল নাম্বার আমি এর পূর্বে ক্লাসে দিয়েছিলাম, আজকে আমি আবার মোবাইল নাম্বারটা আরেকবার লিখছি, 01737564251, এটা আমার মোবাইল নাম্বার। এছাড়াও আমার ফেসবুক আইডিতে তোমরা ইচ্ছা করলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। আমরা অবশ্যই TYPICL টাইপিক্যাল ম্যান 2050 এটা দিয়ে সার্চ দাও যদি, তাহলেই আমার ফেসবুক আইডিটা তোমরা পেয়ে যাবে। তোমাদের ক্লাসগুলো যদি সামান্যতম কোনো উপকার করে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে এই ক্লাসটা শেয়ার করবে। ঠিক আছে, এবং তাদেরকে বলবে। আর ক্লাস দেখার সময় তোমরা অবশ্যই পুরো ক্লাসটা দেখবে, এবং কোনো একটা ক্লাসে যদি কোনো একটা কথা মিসিং হয়ে যায় তাহলে ক্লাসটা তোমরা ইচ্ছা করলে ডাউনলোড করে রাখতে পারো, বারবার এই ক্লাসটা দেখলেই তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর কথা নয়, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।